आपकी अदालते ফর্মার ইউনিয়ন মিনিস্টার স্মৃতি ইরানির বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি সবাইকে ভয় দেখিয়ে বেড়ান। ছোটবেলায় গলির ছেলেপুলেরা সবাই স্মৃতি ইরানিকে ভয় পেত। সেখানে গলির গুন্ডারা ভয় পেত, কিন্তু ছেলেরা ভয় পেত না। তফাৎ আছে, সব ছেলেরা গুন্ডা হয় না। আপনি বলছেন যারা দুষ্টুমি করতো, যারা গুন্ডামি করতো। কোনো দুষ্টুমি নয়, দুষ্টুমি আর গুন্ডামির মধ্যে পার্থক্য আছে। যারা মেয়েদের উত্ত্যক্ত করত তারা ভয় পেত। স্মৃতি জানতে পারলে কপালে দুঃখ আছে। আপনি সত্যিই মারধর করতেন? এখানে একটা দাগ আছে, কাটা দাগটা এসেছে একদিন কোনো ছেলেকে মারধর করার জন্য। কারণ আমার পরিচিত মেয়েরা বলেছিল তারা যখন টিউশনিতে যায় তখন গলির ছেলেরা তাদের উত্ত্যক্ত করে আর রাস্তা আটকে দেয়, ওদের যেতে দিচ্ছিল না আর বারবার অসভ্যতামি করছিল। তো মেয়েরা আমাকে এসে বলে তুই প্লিজ একটা কিছু কর। আর পরিবেশটা এমন ছিল যে আমরা আমাদের বাবা মাকে বলিনি, কারণ আজ থেকে ৩৫-৪০ বছর আগের কথা। বাবা মা তখন বলতো ওখানে কেন যাচ্ছ? কারণ আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারের প্রথম প্রতিক্রিয়া ছিল যে কেন এসব ঝামেলার ভেতর জড়াচ্ছ, অ্যাভয়েড করো না। আর আমি ভাবছিলাম আমরা কেন এড়িয়ে চলবো। তাই আমি বললাম এখন আমাদের কি করা উচিত। তো আমি বললাম ঠিক আছে, যদি আবার তোমাদের বিরক্ত করে তাহলে আমায় বলো। আমার থেকে প্রায় ৩-৪ বছর বড় ছিল ওই ছেলেগুলো। তো ছেলেরা এবং মেয়েরা সবাই মুখোমুখি দাঁড়ালো। তো আমার সমস্যা হলো আমার মা বিকেলে তার শিফট শেষ করে ফিরে আসতেন। আমি বললাম মা উঠে গেলে কিন্তু খুব মার খেতে হবে। তাই আমি বললাম এক কাজ করো, মাকে ঘরে তালা দিয়ে দাও। আমি বললাম তালা দিয়ে দাও, মা টেরও পাবে না, আমাদের ঝগড়া শেষ হয়ে যাবে। ঝগড়ায় এত হইচই হয়েছিল যে ছেলেটা তখন আমার কলার টলার ধরে ফেলেছে আর আমিও ছেলেটার কলার ধরে ফেলেছি। আমার মা বারান্দা থেকে চিৎকার করে এসে বললেন, আর মা বলল ও একটা মেয়ে, ওকে ছেড়ে দে। আমি খুব বিব্রত হলাম। আমি বললাম সেটা কি ও বুঝতে পারছে না যে আমি একটা মেয়ে? ও আমাকে মারছে কারণ আমি ওকে মারছি। ওই সময় ছেলেটা আমাকে ঘুষি মেরে আমার থুতনি কেটে দেয়। তারপর ছেলেটাকে যা মারধর করা হলো সে তো এক কথা, কিন্তু বাড়ি ফিরে আমায় যা মার খেতে হলো। তুমি নেতা হতে চাও? আমি বললাম না না, নেতা হতে চাই না, কিন্তু সমস্যা ছিল বাবাকে কেন বলনি? আমি বললাম এই ব্যাপারটা কেউই কারোর বাবা মাকে বলেনি। আর আজ এই মেয়েরা এখানে এসে বসে আছে, হয়তো সবাইকে এটাই শেখানো হয়, যদি তুমি ট্রেনে বা বাসে যাও তাহলে তোমার ব্যাগ সামনে রাখো, আর যদি বাসে ভিড় থাকে তাহলে তো সেই বাসে চড়োই না। এটাই ছিল আমাদের জীবনের একটা সত্য। আমি সবসময় ভাবতাম যে আমিও সেই একই পথে চলতে পারবো না রাজাজি। একে তো দরিদ্র ঘরে জন্মেছ, তার অনেক কষ্ট আছে। রাস্তায় যদি কাউকে থাপ্পড় মারি তখন বাবা বলতেন তুমি কি বড় নেতা হতে চাও নাকি, তোমাকে সবাইকে উত্তর দিতে হবে। ওই সময়কার আরো একটা কথা বলি, 7 বছর বয়সে যখন আপনি বালতি করে জল আনতে যেতেন তখনও ঝগড়া করতেন? না না, আমি দিল্লিতে সেই দিনগুলো দেখেছি যখন ট্যাঙ্কার আসতো তখন আমাকে লাল রঙের বালতি দিয়ে দাঁড় করানো হতো। আমার এখনো মনে আছে সেই কথা। তো আপনি কতটা চালাক, কতটা মাথায় বুদ্ধি ধরেন সেগুলো সব বোঝা যায় যখন ট্যাঙ্কার থেকে জল বের করতে হয়। অথবা আপনি যদি গ্রামে থাকেন তাহলে গ্রামের কুয়ো থেকে জল তুলতে বুঝতে পারবেন। অন্যরা লড়াই করুক বা না করুক, মায়ের জন্য যে জলের বালতি আছে সেটা শান্তভাবে চুপচাপ ভরে আনতে হবে। কারণ আমি অন্য সবার মারামারির চেয়ে মায়ের মারধরকে বেশি ভয় পেতাম। এমন অনেক ছোট ছোট কাজ আপনি করেছেন। আপনি রাস্তায় বইও বিক্রি করেছেন। বাবা বেচতেন। বাবা দিল্লি ধৌলাকুয়া নামক এলাকায় বই বিক্রি করতেন আর্মি ক্লাবের সামনে। বাস স্টপটা ছিল সেখানে, সেই সময় যারা কাজের জন্য দিল্লিতে আসতেন শ্রমিকরা, তারা সেই বাস স্টপ থেকে গুরগাঁও যাওয়ার জন্য বাস ধরতেন। ওটা আজকে ঝলমলে গুরগাঁও ছিল না, একটা গ্রামীণ এলাকা ছিল। বাবা সেই বাস স্টেশনে হিন্দি বই বিক্রি করতেন এবং শান্তিনিকেতনে বাবা ওখানে ইংরেজি বই বিক্রি করতেন। আমি ওনাকে সবসময় জিজ্ঞাসা করতাম এইখানে ইংরেজি বই বিক্রি করো, বাস স্টপে কেন করো না? তখন উনি আমাকে বলেন ওই বাস স্টপ থেকে শ্রমিকরা বাড়ি ফেরেন। আচ্ছা, তখন সে তাদের জন্য সেকেন্ড হ্যান্ড হিন্দি বই বিক্রি করেন, আর এখানে দিল্লির ধনী লোকেরা ভ্রমণ করতে আসেন, সেখানে তাই ইংরেজি বই বিক্রি করেন। তাই আমি বাবাকে বলেছিলাম যে এখানে যদি একদিন আমাদের নিজের বাড়ি থাকে, একদিন যদি এই যে ইউনিফর্ম পরে আছেন তার মাঝে আমি যদি দাঁড়িয়ে থাকি আর এনারা আমাকে স্যালুট মারে, তো বাবা কিছু বলতেন না আমাকে। তাই ঘটেছে, বাড়িও কেনা হয়েছে সেখানেই।
এবং সম্মানের সাথে স্যালিউটও করেছেন তারা। আর এমন একটা দিন ছিল যখন আপনাকে বাড়ি খালি করতে বলা হয়েছিল। 7 বছর বয়সে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলাম। আর আমাকে বলা হয়েছিল তাড়াতাড়ি খাবার খেয়ে নাও। আমরা অ্যাকচুয়ালি 3 বোন, আমি সবার বড়। তো ভাত আর ডাল ছিল। মা জিনিসপত্র গুছিয়ে রাখছিলেন, বাচ্চারা খেলেই বেরিয়ে যাবেন। আমি তখন দেখলাম যে মা, আচ্ছা তখন কিন্তু সাইকেল রিক্সা চলতো, আর গ্যাস সিলিন্ডার তো খুব বড় একটা ব্যাপার ছিল। সেই সময় বাবা কংগ্রেসে ছিলেন, তাই পুরো পাড়ায় সবচেয়ে বড় কথা ছিল তাদের বাড়িতে একটা গ্যাস সিলিন্ডার আছে। তাই মায়ের কাছে একটা সিলিন্ডার আর 2 মেয়ে আর জিনিসপত্র ছিল। আর আমি দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়েছিলাম। তখন মা বললেন, তুমি কেন বাড়িটা দেখছো? একদিন এই বাড়িটা আমি কিনবো। তারপর তুলসী এইসব অভিনয় করি, রাজনীতিবিদ হওয়ার পর আমি একদিন এই বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিলাম। মা জিজ্ঞাসা করলেন, তুই কি সত্যি এটা কিনবি? আমি বললাম, না, কেউ এতটা বোকা নয় যে নিজের দুঃখের দিনগুলো আবার কিনতে চাইবে। কিন্তু হ্যাঁ, আমি মাকে বলেছিলাম যে আমার মর্যাদা একদিন এতটাই হবে। সেটাই কিন্তু হয়েছে। যেদিন আপনি রাষ্ট্রপতি ভবনে দাঁড়িয়ে শপথ নিলেন, সেদিন আপনার মনে পড়েছিল সেই 7 বছরের মেয়েটা কি কি দেখেছিল? যেই আর্মি ক্লাবের সামনে বসে আমি বই বিক্রি করেছিলাম, সেই আর্মি ক্লাবের সামনে সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডারের সাথে দাঁড়ানো গর্বের বিষয়। তাই আমি দিল্লিকে রাস্তা থেকেও দেখেছি, আবার রাষ্ট্রপতি ভবন থেকেও। এই দুটোই জিনিস, এই যে যাত্রা, আমি কিন্তু কখনো নিচু হইনি। আমার মেরুদণ্ড যেমন ছিল তেমনই আছে। আমি হাত পাতিনি। আমি আমার মূল্যবোধের সাথে আপোষ করিনি। কেউ যাই বলুক না কেন, রাস্তা যতই কঠিন হোক না কেন, আমি বিশ্বাস করি যে যদি কেউ আমাকে এতটাই ভেঙে ফেলে যে আমি স্বভাব পরিবর্তন করব, তাহলে আমার দৃঢ়তা কোথায়? নরমালি রিজেকশন মানুষকে হতাশ করে। আপনি জেট এয়ারওয়েজে গেছিলেন চাকরি চাইতে, কিন্তু আপনার পার্সোনালিটি নেই বলে আপনাকে ওরা রিজেক্ট করে। হ্যাঁ, আর এই কারণেই এয়ারলাইন্সও বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় আপনাদের জীবনে যাই ঘটুক না কেন, আমাদের মা আমাদের শিখিয়েছেন তা সবসময় একটা কারণে ঘটে। ঈশ্বর কখনো অন্যায় করেন না। যখন আপনি ঈশ্বরকে বলেন, দয়া করো, আমাকে উন্নতি দাও, ঈশ্বর কিন্তু আপনাকে ডেকে এটা বলেন না যে এখানে টাকা পড়ে আছে, নিয়ে নাও। ঈশ্বর আমাদের এত শক্তি দেন যে আমরা কঠোর পরিশ্রম করে উন্নতি আনি। যখন আপনি ঈশ্বরকে বলেন যে আমার ধৈর্যের প্রয়োজন, ঈশ্বর এটা বলেন না যে আজ থেকে তোমরা ধৈর্যশীল। তখন উনি আমাদের এত সমস্যা দেন যে আমাদের ধৈর্য গড়ে তুলতেই হয়। তখন ঈশ্বর আমাদের সেই পথ প্রশস্ত করেন যেখানে আমরা পৌঁছাতে চাই। এটা সহজ নয়। কিংবদন্তি এবং উত্তরাধিকার তাড়াহুড়ো করে তৈরি হয় না। হ্যাঁ, সময় তো লাগে। এর পেছনে একটা সংগ্রাম তো আছেই। তো যখন এত সমস্যা হয়েছে, যন্ত্রণা হয়েছে, অভাব ছিল, তো সাহসটা কোত্থেকে পেলেন? দারিদ্র্যের চেয়ে বড় উৎসাহের চেতনা আর কিছু হতে পারে না। আর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে দারিদ্র্যে জন্ম হয়েছে, দারিদ্র্যে বড় হয়েছি, কিন্তু চেষ্টা এটাই থাকবে যে মৃত্যু যেন সন্তুষ্টির সাথে হয়। যা সিদ্ধান্ত নিয়েছিলাম তাই করেছি। আচ্ছা, এটা কি ঠিক আপনার বাড়ি ছিল একটা মিনি ইন্ডিয়া, বিভিন্ন অঞ্চলের মানুষ ছিল সেখানে? আলাদা আলাদা পার্টির লোকও ছিল। কেউ মহারাষ্ট্র থেকে, কেউ বাংলা থেকে, কেউ ঠাকুমা মহারাষ্ট্র থেকে, দাদু পাঞ্জাব থেকে। দেশভাগের পর তারা উত্তরপ্রদেশের মোরাদাবাদে থাকতেন, দিদা আসামের ধুবড়িতে থাকতেন, আর দাদু বাংলা থেকে। আর যে পার্সি পরিবারে আমি বিয়ে করেছিলাম তারা গুজরাট থেকে ছিল, পরে বম্বে আসেন। বলতে পারেন সর্বজাতি সমন্বয়। এবং আমাদের যে পুত্রবধূ তিনি কিন্তু দক্ষিণ ভারতের। ঠিকই বলেছেন, আমাদের বাড়ি একদম মিনি ইন্ডিয়া। কিন্তু এটাও ঠিক যে আমাদের বাড়িতে সবার রাজনৈতিক মতামত আলাদা। বাবা কংগ্রেসের, মা সংঘের, আমি বিজেপির, এবং আমার মাসি শাশুড়ি উনি এনসিপির। উনি মারা গেছেন, আর ওনার যিনি প্রাক্তন স্বামী তিনি সিপিএম পার্টিতে আছেন। তাই যখনই আমার বাড়িতে কোনো সমাবেশ হয়, যেহেতু আমার দল 11 বছর ধরে ক্ষমতায় আছে, তো বেশ জোর লড়াই হয়, ঝগড়াঝাটি আপনার সামনে হয়। কে কথা বলতে পারে? ওনারা তো বড়, তাই বলতেই পারেন। আচ্ছা, আচ্ছা। আর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি
রাজনীতি কি বেশি কঠিন নাকি অভিনয় করা বেশি কঠিন? একজন আপনি তো নারী দুটো হওয়া কাজই কঠিন। করেছেন, তাই কোনটা বেশি কঠিন লাগে? নারী হওয়া সব থেকে বেশি কঠিন, হ্যাঁ। রাজনীতি এবং মিডিয়া কঠিন নয়। ওটা তো আর আপনি আমার বলেইছেন মতো আগে। নারী যার এইরকম কাঁচির মতো জিহ্বা চলে তার জন্য আরো বেশি কঠিন। হ্যাঁ, আরো একটা প্রশ্ন নিতে পারি। রাহুল গান্ধী নির্বাচনে ক্রমাগত ব্যর্থতার মুখোমুখি হচ্ছেন। এখানে প্রশ্নটা হচ্ছে যে এটি কি কৌশলগত ব্যর্থতা, পরিকল্পিত ব্যর্থতা? পরবর্তী প্রশ্ন হলো যে আপনি কি মনে করেন এরপরে কি হতে যাচ্ছে? স্যার, না আমি রাহুল গান্ধী, না আমি জ্যোতিষী। এর উত্তর মাত্র দুজন মানুষ দিতে পারবেন, রজত শর্মা, ইন্ডিয়া টিভি, আপকি আদালত। তো কিন্তু আপনাকে তাদের ডাকতে হবে। পার্থক্য হলো, আপনি যদি প্রিভিলেজড পরিবার থেকে আসেন তো আপনি ব্যর্থতা সহ্য করতে পারেন, কিন্তু আপনি যদি প্রিভিলেজ পরিবার থেকে না এসে থাকেন তাহলে আপনাকে নিজেকে বারবার প্রাসঙ্গিক করে তুলতে হবে। আপনি যদি নিজেকে প্রাসঙ্গিক বা উদ্ভাবন না করেন তাহলে তো রাজনীতি হোক বা মিডিয়া, সমাজের যে কোনো পেশা, আপনি তাতে রিডান্ডেন্ট হবেন। তাই রাহুলজির ওপর সেই বোঝা চাপানো নেই রিডান্ডেন্সির, ওনার নামই যথেষ্ট। আমাদের মতো মানুষের জন্য প্রতিটা দিন শুরু হয় সংগ্রাম দিয়ে, প্রতিটা দিন শুরু হয় নতুন উচ্চতার সন্ধান দিয়ে। আপনি বলছেন যে আপনি রাজনীতিতে জ্যোতিষী নন, কিন্তু আপনি অনেক বছর আগেই রেখা গুপ্তাকে বলে দিয়েছিলেন যে তিনি মুখ্যমন্ত্রী হবেন। উনি তো বাড়িতে বসেছিলেন। আমাদের পার্টিতে একজন কর্মীর স্বভাব এরম নয় যে শুধু সে নিজের জন্য পদ চাইবে। তাই আমি রেখার সাথে একজন কর্মী হিসেবে প্রায় 15 বছর ধরে কাজ করেছি, এবং তার স্বভাব কখনো এমন ছিল না যে আমি এটা চাই অথবা আমাকে এখানে পৌঁছতে হবে। তার স্বভাব সবসময় ছিল যে দিদি আমার এই প্রোগ্রাম আছে, আমরা সংগঠনের সাথে কিভাবে কাজ করব। আমার নিজের ইচ্ছা ছিল যে রেখা সংগঠনের কোনো পদে উপস্থিত থাকুন। তো বানিতি শ্রীনিবাসন আমাদের মহিলা মোর্চার জাতীয় সভাপতি। বানিতি এবং আমি 2007 সাল থেকে একসাথে সংগঠনে কাজ করছি। 1 মাস ধরে আমি বানিতির পেছনে প্রায় হাত ধুয়ে পড়েছিলাম। তো একদিন আমার মুখ থেকে বেরিয়ে যায়, বানিতি প্লিজ ওকে একটা কোনো পদ দে, একদিনে দিল্লির মুখ্যমন্ত্রী হবে। তখন রেখার মাথায় হাত পড়ে গিয়েছিল, দিদি তুমি কি বলছো? আমি বলছি বানিতি তুই বানিয়ে দে। আর যেদিন রেখা শপথ নিলেন, জিজ্ঞেস করলো আমায় দিদি আসবে? আমি বললাম রেখা এখন তো তুই মুখ্যমন্ত্রী হয়ে গেছিস, দিদির কাজ কিন্তু এত অবধি ছিল। তো আমি যখন বানিতিকে, রেখাকে এরম সব পদে আরো দেখতে একটা পাই, আপনার রাজনৈতিক জ্যোতিষ চর্চার উদাহরণ দিই। ওরে আপনি বাবা, অনেক বছর আগে দেবেন্দ্র ফডনবিসকে বলেছিলেন যে আপনি মুখ্যমন্ত্রী হবেন। ওটা আসলে আমার মুখ থেকে বেরিয়ে গিয়েছিল। আমি আর দেবেন্দ্র একটা সেম ফ্লাইটে যাচ্ছিলাম। আমার বয়স তখন 27 কি 28 বছর। আর তখন আমরা মহারাষ্ট্রে প্রমোদ মহাজনজি, গোপীনাথ মুন্ডেজি, নিতিনজির মতো বড় বড় নেতাদের আধিপত্য দেখতে পেতাম, তাদের নেতৃত্বে কাজ করেছি। জানি না, আমি বললাম দেবেন্দ্র একদিন তুই মুখ্যমন্ত্রী হবি। আর দেবেন্দ্র আমাকে বলেছিল পাগল নাকি তুই, আমরা এত বড় বড় লোকের নিচে কাজ করছি। আমি বললাম কি জানি, যদি হয়ে যায় তাহলে। তো আমি বললাম না যে বিজেপিতে নিজেদের জন্য কেউ কাজ করে না, নিজেদের সহকর্মীদের প্রতি, একে অপরের প্রতি এই মনোভাব রাখা যে আমাদের সাথে যা ঘটার সে ঘটবে, তুই কিছু একটা হও। তাই যখন আমি বিষ্ণুদেবজিকে দেখি, যিনি এখন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী, ওনাকে দেখি, বা ভজনলালজিকে দেখি, বা রেখাকেই দেখি, মনে কোথাও না কোথাও একটু সন্তুষ্টি। অশ্বিনজিকে দেখুন, উনি রাজ্যপাল হয়েছেন। আমি অশ্বিনদার সাথে বাংলায় কত বছর ধরে কাজ করেছি। তো সন্তোষ গঙ্গওয়ারজি, যিনি এখন ঝাড়খণ্ডের রাজ্যপাল, সন্তোষজির সাথে কত বছর কাজ করেছি। প্রহ্লাদ যোশীজি, যিনি বর্তমানে একজন মন্ত্রী, প্রাক্তন সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন, এবং উমা ভারতীজি যখন কারাগারে ছিলেন, তো তখন আমার কাছে ওনার নথিপত্রও ছিল। আমি যখন হুবলি গিয়েছিলাম তখন ধারওয়ারের যে নেতা, স্মৃতি আসবেন আপনাকে নিতে, 2003-এ প্রথমবার প্রহ্লাদ যোশীর সঙ্গে দেখা হয়। আপনিও তো দেখেছিলেন। আমরা যাকে অটল বিহারী বাজপেয়ী বলে জানি, ওনাকে আমি বাবজি বলে ডাকতাম। আর তখন আমার বয়স কত হবে, 25 বছর। বাবজি আমাকে তখন বলেছিলেন, তিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন, যে স্মৃতি সরকার যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন, সেই গ্রামের সিদ্ধান্ত সম্পর্কে তাদের মানুষের কি অনুভূতি এইটা জেনে আসো। কল্পনা করতে পারছেন আমি একটা 25-26 বছরের মেয়ে, আর দেশের প্রধানমন্ত্রী আপনাকে বলছেন যে যাও গ্রামে যাও এবং দেখো মানুষের এতে প্রতিক্রিয়া কি হচ্ছে। 20 বছরের বয়সী একজন ব্যক্তির জন্য এটা অনেক বড় ব্যাপার। বসুন্ধরা রাজে প্রথমবার 2003 সালে যখন রাজস্থানের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল, কল্পনা করতে পারেন রাজস্থানের প্রথমবারের মতো একজন মহিলাকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল।
আর সেই সেনাবাহিনীতে একটা নাম আপনার। বিজেপিতে আমি উমা ভারতী, বসুন্ধরা রাজে, সুষমা স্বরাজ, অরুণ জেটলি, প্রমোদ মহাজন, অনন্ত কুমারের সাথে কাজ করেছি। আমি গোয়ার দায়িত্বে ছিলাম এবং আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন মনোহর পারিকর। আমি 15 বছর নরেন্দ্র মোদীর সাথে, আমি 2002 থেকে শুরু করেছি, কিন্তু আমি তখনও নরেন্দ্র মোদীকে সমর্থন করেছি যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, পরবর্তী প্রধানমন্ত্রী হন। তো অনেক সময় মানুষ মনে করেন যে এ তো 2014 সালে মন্ত্রী হয়েছেন, কিন্তু পরিশ্রম আমি অনেক করেছি। অন্যান্য নেতাদের সাথে অনেক কাজ করেছি, কিন্তু আমার কাছে এটাই আনন্দের বিষয় যখন এই নেতাদের আমি সাফল্যের শিখরে দেখতে পাই। এটা ভালো হলো যে আপকে আদালতে আজ আপনার সমস্ত কথা প্রকাশ পেল। যেমন আপনি বললেন না যে সম্পর্কও বদলে যায়। আপনি জানেন না কোন রূপে আপনি একজন নারীকে পাবেন। আপনি তাকে লক্ষ্মী রূপে পেতে পারেন, অন্নপূর্ণার রূপে পেতে পারেন, সরস্বতীর রূপেও পেতে পারেন। একজন নারীর অনেক রূপ থাকে, আর যখন যুদ্ধের গর্জন শুরু হয় তখন চণ্ডী বা দুর্গা উভয়ই হতে পারে। আমি এইটুকুই বলবো, রূপ যাই হোক না কেন।